স্টার্ট করব। গুড ইভিনিং, সকলকে শুভেচ্ছা। আপনারা এই মুহূর্তে আমার ফেসবুকে অথবা ইউটিউবে আপনারা আমার সঙ্গে আছেন। আমি অ্যাডভোকেট দেবব্রত পাণ্ডে, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্র্যাকটিস করছি এখন। দীর্ঘদিন ধরেই আমার যারা খুব কাছের আছে, অর্থাৎ আমি জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়ার কারণে আমার অত্যন্ত কাছের কিছু বন্ধুবান্ধব সহ সিনিয়র জুনিয়র যারা আছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্ন প্যাটার্ন এবং বাংলাদেশ বার কাউন্সিল প্রিপারেশনের বিষয়ে জানতে চেয়েছেন বা প্রিপারেশন কিভাবে নেওয়া যায় গাইডলাইনগুলো নিতে চেয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এটা এখন আমি স্টার্ট করতে পারি, তো যাতে আপনারা অন্তত আমার কাছের যারা আছেন বাংলাদেশ বার কাউন্সিলের প্রিপারেশনটা সুন্দর করে নিতে পারেন। দেখেন, আপনারা যারা আইনজীবী হতে চান, এখন কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল যে এক্সামগুলো নিয়ে থাকে জানেন, এটা 3টা স্টেপ আছে: প্রিলিমিনারি এবং পরবর্তীতে লিখিত এবং ভাইবা। তো এখনকার সময়ে এই পরীক্ষাটা যে আইনজীবী যারা আসতেছেন বা ভবিষ্যতে পরীক্ষা দিবেন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ কি বলা যায় যে অনেকটা কম্পিটিটিভ একটি এক্সাম। তো সেই এক্সামের প্রথম ধাপটাই হচ্ছে প্রিলিমিনারি। তো এই প্রিলিমিনারি ধাপে আপনি যদি একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে না পড়েন বা ঠিক মতন নিজে আয়ত্ত না করেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। আর বর্তমানে ধারণা করা হচ্ছে যে সময় চলমান, যেহেতু জুডিশিয়ারির অলরেডি ভাইবার যেটা ডেট সেটা দিয়ে দিয়েছে এবং প্রকাশ করেছে, তো আশা করা যায় বাংলাদেশ বার কাউন্সিলও খুব দ্রুতই হয়তোবা অলরেডি সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অলরেডি জানিয়ে দিয়েছেন যে খুব দ্রুতই হয়তোবা আপনাদের নতুন বছরের যে বার কাউন্সিলের যে সার্কুলার সেটা কিন্তু চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনি যদি চান যে একজন আইনজীবী হবেন, আপনার প্রত্যাশা, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন, আপনাকে কিন্তু অবশ্যই নিজের প্রিপারেশনটা 100% কিন্তু নিয়ে রাখতে হবে। তো সেই জায়গা থেকে যদি আজকের এই ভিডিওটা দেখেন, আশা করি আপনারা একটা পরিষ্কার ধারণা পাবেন। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ বার কাউন্সিলের এই যে কোশ্চেন প্যাটার্নটা আছে, এটা একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি এবং ধারাবাহিকভাবে আমি সিপিসি, সিআরপিসি এবং পেনাল কোড সহ যে মাদার যে কয়েকটি ল আছে বাংলাদেশ বার কাউন্সিলের, এর প্রত্যেকটার উপরেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি টপিকই আমি আমার সাধ্য মতন চেষ্টা করব যে কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে আপনাদের, এবং সেই চেষ্টাটাই করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব দুইটা জায়গায় আপনারা যুক্ত থাকবেন, তাহলে আপনারা রেগুলার বা নিয়মিত ভিডিও পাবেন। তো দেখেন, বাংলাদেশ বার কাউন্সিলের যে বিষয়টা, এখানে আমাদের লাস্ট যে বার কাউন্সিল পরীক্ষাটা হয়েছে, 7ম বার কাউন্সিল 2023 সালে। তো এই কোশ্চেনগুলো আপনারা আমাদের যে মোটামুটি বলা যায় যে কোশ্চেন যে প্যাটার্নটা থাকে, অর্থাৎ 100 মার্কের মোট টোটাল প্রিলিমিনারিতে 100 মার্ক থাকে। তো সেইখানে একটা বড় রোল প্লে করে থাকে আমাদের হচ্ছে সিপিসি এবং আপনার হচ্ছে সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স, এসআর এবং লিমিটেশন। এখন এই সিলেবাস যেটা আছে, আপনি যদি দেখেন যে আমাদের এখানে সিপিসি 20 মার্কসের, সিআরপিসি 20 মার্কস, পেনাল কোড 20 মার্কস এবং আপনার এভিডেন্স 15, এসআর 10, লিমিটেশন 5 এবং হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল যে রুলস অ্যান্ড অর্ডার সেটাতে আপনার 5। তো এখন এই জায়গায় বড় 3টা রোল প্লে করে কিন্তু আপনার সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, অর্থাৎ 3টাতে কিন্তু 60 মার্কস এবং এভিডেন্সে থাকে আপনার হচ্ছে 15 মার্কস। তো অনেকেই যারা প্রথমে শুরু করেন আপনারা একটু ভয় পান, ভয়ে তারা লিমিটেশন এবং এসআর দিয়ে শুরু করেন। আমার কথাটা হচ্ছে, আপনি যেহেতু একজন আইনজীবী হতে চান, আপনি কিন্তু প্রথমে এই 3টা সাবজেক্টে ভয় পেলে চলবে না, অর্থাৎ সিপিসি, সিআরপিসি এবং পেনাল কোড। এই 3টাতে আপনার কিন্তু লিখিততে বসতে হবে, আপনাকে ভাইবা দিতে হবে। সো এই 3টার যে বেসিক জায়গা কিন্তু আপনার অবশ্যই নিজেকে স্ট্রং করতে হবে, না হলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। সিপিসি, সিআরপিসি অর্থাৎ আমাদের যে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোড। তো এই জায়গার থেকে আপনার যে সিপিসি থেকে 20 থাকতেছে, সিআরপিসিতে 20 থাকতেছে এবং পেনাল কোডে যে 20,
এই তিনটা জায়গায় আপনি যখন সুন্দর করে অ্যানালাইসিস করে আপনি আপনার প্রিপারেশনটাকে সাজাবেন এবং নিজে আয়ত্ত করবেন, বুঝবেন, তাহলে কিন্তু আপনার জন্যে বার কাউন্সিল প্রিলিমিনারি নয় শুধু, বার কাউন্সিল লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ভাইবা পরীক্ষা এবং আপনার স্বপ্নের যে একজন আইনজীবী হওয়ার যে ধাপটি, আমার মনে হয় আপনি সফলতার সাথে সেটি পার হতে পারবেন। তো সেই জায়গার থেকে আমি আজকে দেওয়ানি কার্যবিধি আমাদের যে সিপিসি, এই সিপিসির অর্থাৎ টোটাল যে কোশ্চেন প্যাটার্ন, কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হচ্ছে, কোন সেকশন থেকে কোশ্চেনগুলো হচ্ছে, কোন অর্ডার থেকে রুলস থেকে কোশ্চেনগুলো হচ্ছে এবং সেই অপশানগুলো কেমন আসতেছে, এইটারই উপর মূলত আজকের আমার এই অ্যানালাইসিস এবং ভিডিওটি থাকবে। আপনারা একদম আমার ভিডিও শুরু থেকে একটু মনোযোগ দিয়ে, আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে একজন আইনজীবী হতে চান, আপনি প্লিজ সাথে থাকবেন, তাহলে আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন। তো দেখেন আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা আছে সেখানে এটা দেখেন যে ষষ্ঠ যে বার কাউন্সিলটা ছিল সেখানে আপনি সিভিল কোড অফ সিভিল প্রসিজার অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে কিন্তু আমার যে 20টা কোশ্চেন ছিল, ধারাভিত্তিক ছিল 6টা কোশ্চেন এবং বিষয়বস্তুতে ছিল 14টা কোশ্চেন। এবং সপ্তম যে বার কাউন্সিল পরীক্ষাটা ছিল অর্থাৎ 2023-এ, সেখানেও কিন্তু সেম একই ম্যাটার, ধারাভিত্তিক 6টি কোশ্চেন আসছে এবং বিষয়বস্তু কেন্দ্রিক 14টি কোশ্চেন আসছে। তার ভিতরে একটি কথা বলে রাখি, আজকের আমি যে পিডিএফটা সাজিয়েছি এটার কার্টেসি কিন্তু লিগাম যে প্রশ্ন ব্যাংক, এই লিগাম প্রশ্ন ব্যাংকে এই কার্টেসি দিতে হবে এবং পিডিএফটা শুধু তাদের কিন্তু। তো এখন দেখেন যে আমাদের যে দেওয়ানি কার্যবিধির যে কোশ্চেনটা গত লাস্ট বার কাউন্সিল এবং বিজিএস, তো আমাদের একজন পরীক্ষার্থী হিসাবে আপনাকে কিন্তু একটা জায়গায় খুবই ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে যে কোন জায়গা থেকে কোশ্চেনটা মূলত আসতেছে। আপনি যদি দেখেন যে লাস্ট আমাদের যে এটা হচ্ছে ধারা, আপনার হচ্ছে সিপিসিতে মোট যে ধারাগুলো আছে এবং অর্ডার থেকে দুইটা জায়গা থেকে কোশ্চেন হয়। তো ধারাগুলো আপনি যদি দেখেন যে 2-এর 2 ধারা অর্থাৎ হচ্ছে ডিক্রির থেকে আপনার কিন্তু প্রায় 6টা কোশ্চেন আসছে। তার মানে যে ধারাগুলো থেকে আমি মোটামুটি বোঝাতে চাচ্ছি যে ধারাগুলো থেকে কোশ্চেনগুলো হচ্ছে, দেখবেন যে একই ধারা থেকে বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ একজন পরীক্ষার্থী হিসাবে আপনাকে কিন্তু অবশ্যই এটা আগে গ্র্যাব করতে হবে, বুঝতে হবে যে কোন ধারা থেকে বা কোন জায়গা থেকে আপনার কোশ্চেনগুলো বেশি আসতেছে। আপনি দেখেন 2 ধারা থেকে, অর্থাৎ এটা সংজ্ঞার ধারা ছিল এবং এটা স্পেসিফিকভাবে ডিক্রির সংজ্ঞা কিন্তু। তো সেইখান থেকে সর্বশেষ অর্থাৎ প্রত্যেকটা বার কাউন্সিল পরীক্ষাতে প্রায় 4টা কোশ্চেন আসছে জুডিশিয়ারি সহ, মোট 6টা কোশ্চেন। আপনি যদি দেখেন যে 2-এর 12 ধারা অর্থাৎ 12 উপধারা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে আপনি দেখেন যে সেখানে কিন্তু প্রায় 3টা কোশ্চেন আসছে। এবং যে ধারাগুলো থেকে আপনি দেখেন 9 ধারা থেকে কিন্তু 3টা কোশ্চেন আসছে। আপনি যদি দেখেন যে 11 ধারা থেকে অর্থাৎ রেস জুডিকাটা 4টা কোশ্চেন আসছে। তো আমার মূল বিষয়টি হচ্ছে যে সেকশনগুলো থেকে দেখেন কোশ্চেনগুলো আসতেছে, কিছু সেকশন আছে কোনো দিনই কোশ্চেন আসে নাই এবং আশা করা যায় যে একজন প্রশ্নকর্তা যখন কোশ্চেন করবেন এটা 80 বা 70% ক্ষেত্রে সেই কোশ্চেনগুলো কিন্তু উনি ওই ধারা থেকে করবেন না, খুব ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থাকবে সেই জায়গা থেকে কিন্তু কোশ্চেন করবে। অর্থাৎ এইটা কিন্তু আপনাকে একটা ক্লিয়ার একটা আইডিয়া দিচ্ছে যে আপনি আসলে কোন সেকশনগুলোর উপর বেশি ফোকাস করবেন। আমাদের সবারই প্রায় যারা পরীক্ষা দেন কোশ্চেন থাকে যে আমি কোন ধারাগুলো বেশি পড়বো, কারণ সিপিসি বলেন, সিআরপিসি বলেন আর আমাদের পেনাল কোড বলেন, এটা কিন্তু ধারার একটা সমুদ্র। অর্থাৎ আপনি কোন ধারাগুলো পড়বেন এইটা বুঝতে হলে আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু দেখতে হবে যে আপনার কোন কোশ্চেনগুলো কোন সেকশনগুলো থেকে আসতেছে। আপনি দেখেন 32-তে মোট হচ্ছে 2টা কোশ্চেন, অর্থাৎ এইগুলা কিন্তু রিপিট হচ্ছে, হয়তো কোশ্চেনটা ভিন্ন বাট ধারাটা তো কিন্তু সেম। অর্থাৎ আপনি যদি সেই ধারাটা ক্লিয়ার করে একবার পড়েন বা সেই অর্ডারটা একবার দেখেন তাহলে কিন্তু আপনার জিনিসটা আপনার আত্মস্থ যদি ভালো করে বুঝে করেন তাহলে আপনার পরীক্ষায় কিন্তু মার্কসটা এনশিওর করতে এবং আপনার কনফিডেন্সটা বুস্ট আপ করতে কিন্তু সহযোগিতা করবে। আপনি দেখেন 35A থেকে একবার আসছে এবং 38 থেকে সেকশন 2টা কোশ্চেন আসছে এবং সেকশন 48 থেকে কিন্তু 3টা কোশ্চেন আসছে। অর্থাৎ একই কোশ্চেন থেকে বারবার আপনার বার কাউন্সিল বলেন জুডিশিয়ারি বলেন কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে, যেইটা আপনাকে অনেকটা আগায় রাখবে। এখন এটা হচ্ছে মূলত যে আমাদের সেকশন থেকে একই সেকশন দেখেন কিছু সেকশন আছে আজ পর্যন্ত কোনো দিন কোশ্চেন হয় নাই এবং ধরাই যায় আপনি একজন ক্যান্ডিডেট হিসাবে এই জায়গা থেকে কিন্তু কোনো দিনই কোশ্চেন আসবে না। হ্যাঁ, যদি কখনো এসে যায় 2-1টা সেটা আপনি স্কিপও করতে পারবেন, রাইট? তো এইটা আপনার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখতেছি খুব শর্টের মধ্যে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। দেখেন অর্ডার থেকেও কিন্তু সেম, দেখেন আপনি অর্ডার 1 রুল 8 অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ যে আমাদের স্যুট, এই রুলসটার কিন্তু ম্যাটার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। তো সেইখান থেকে দেখেন 3টা কোশ্চেন আসছে এবং আমাদের বার কাউন্সিলে 3টা কোশ্চেন আসছে। অর্থাৎ
আপনার পরবর্তীতেও যদি আপনি একইভাবে প্রিপারেশন নিতে যান, এটা কিন্তু আপনাকে আগায় রাখবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূল ম্যাটার ছিল। আপনি দেখেন যে অর্ডারগুলোতে দেখেন যে সেকশনগুলো থেকে যে অর্ডারগুলো থেকে আসতেছে, অর্ডার 6 রুল অন, দুইটা কোশ্চেন অর্থাৎ রিপিট, বারবার কিন্তু একই জিনিসের রিপিট হচ্ছে। আপনি দেখেন আমার অর্ডার 7 এবং রুল 10, দেখেন সেই জায়গা থেকে কিন্তু কয়টা কোশ্চেন, দেখেন রুল 11 8টা কোশ্চেন আসছে। তাহলে চিন্তা করা যায় যে আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু হুবহু বারবার রিপিট হচ্ছে। আমার আলোচনার টপিকটা মূলত এটা ছিল। আর একটা বিষয় হচ্ছে, আমি আজকের যে টপিকটাতে আপনাদের একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে দেওয়ানি কার্যবিধিতে যে কোশ্চেনগুলো বিজিএস এবং বার কাউন্সিলে বারবার আসছে। আপনি যদি যারা মূলত একটু ভালো পড়ালেখা করতেছেন এবং এখনও পড়ালেখার মধ্যে আছেন, অলরেডি আশা করা যায় সামনের বার কাউন্সিল যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার চিন্তা করে কিন্তু আপনারা আপনাদের প্রিপারেশন কিন্তু অনেক দূর আগায় নিয়ে আসছেন। তো সেই প্রিপারেশনের জায়গা থেকে একটা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেন, অর্থাৎ আমার এই এখনকার যে রানিং ক্লাসটা হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উপর দেওয়ানি কার্যবিধি, এই দেওয়ানি কার্যবিধিতে আমি যখন অপশন টেস্টিং করে, অর্থাৎ আপনি যদি ভালো একটা আইডিয়া রাখেন, যারা নতুন শুরু করছেন তারা না, অলরেডি যারা অনেক দূর পড়ালেখা করেছেন বা বেশ একটা ভালো প্রিপারেশন মোটামুটি গুছিয়ে এনেছেন তাদের জন্য। দেখেন আপনি আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো যদি একটু ঢোকেন তাহলে দেখবেন যে আপনি মোটামুটি একটা ভালো প্রিপারেশন যদি নিয়ে থাকেন, সেই প্রিপারেশনের ভিতর থেকে আপনি কিন্তু অপশন টেস্ট করেও অনেক অ্যান্সার কিন্তু আপনি করতে পারবেন। তার মধ্যে অন্যতম দেখেন, এটা আমাদের থার্ড বিজিএস মূল ক্লাসটাতে আমরা এখন একটু ঢুকে যাব। এইখানটায় মূলত আপনারা দেখেন ফোকাস করবেন যে এটা আমাদের থার্ড যে বিজিএস প্রিলিমিনারি পরীক্ষা ছিল এবং এটা কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলেও কিন্তু আসছে, অর্থাৎ 12 সালের প্রশ্ন এটা। আপনি দেখেন এখানে বলা হয়েছে যে প্লিডিংসের অর্থ কী, প্লিডিংসের অর্থ কী, এই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, অর্থাৎ অপশন আমি এখন বলতে চাচ্ছি মোটামুটি যে আপনি যদি অপশন টেস্টিংয়ে যান এবং আপনি যদি মোটামুটি মানের একটা প্রিপারেশন বা ভালো মানের একটা প্রিপারেশন আপনার থাকে, অনেক সময় হয় না আমরা পরীক্ষায় কনফিউজিং হয়ে যাই যে অপশন কোনটা দাগাবো বা কোনটা হতে পারে, অথবা দুইটা অপশনের মধ্যে কিন্তু নিজেকে আটকায় ফেলেন। এবং আসলেই পরীক্ষার যে হলটা থাকে এটা কিন্তু আমাদের জন্য অনেক টাফ একটা জায়গা। এইখানে যদি আপনি একটু গড়িমসি করে ফেলেন বা রাইট ডিসিশন না নিতে পারেন, আমাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় এবং আপনি কিন্তু অনেকে হয়তো ফেল করে যান বা আশানুরূপ যে অ্যান্সারটা বা ফলাফলটা কিন্তু পান না। তো এটা দেখেন প্লিডিংস অর্থ কী। এখন প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট দুটাই আপনারা জানেন যে আমাদের অর্ডার 7-এ প্লেইন্ট এবং অর্ডার 8-এ রিটেন স্টেটমেন্ট, তার মানে প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট দুটা কিন্তু ভিন্ন বিষয়। প্লেইন্ট হচ্ছে বাদীর এবং রিটেন স্টেটমেন্ট কিন্তু বিবাদীর। কিন্তু যখন দেখেন আপনার এখানে প্লিডিংসটা দিয়ে দিছে একসাথে, তার মানে আপনার কিন্তু এটা দুটা জিনিসই কভার করবে। তার মানে এটা কি শুধু আরজি হওয়ার সুযোগ আছে? নাই। শুধু লিখিত জবাব হওয়ার সুযোগ আছে? নাই। উকিলের বক্তব্য হওয়ার সুযোগ আছে? এটা তো এমনিতেই নাই। তার মানে কিন্তু অটোমেটিক্যালি আপনি বুঝতে পারতেছেন এই অ্যান্সারটা হবে আরজি এবং লিখিত জবাব। এইটা হচ্ছে আপনার টেকনিক অপশন চুজিং টেস্টিং। আপনি যদি এমনিতে অ্যান্সার জানেন তাহলে তো খুবই ভালো, কিন্তু আমি দেখাতে চাচ্ছি আমাদের টোটাল বার কাউন্সিল এবং আপনার যে বিজিএসের যে প্রিলিমিনারি যে ধাপটা থাকে, যে কোশ্চেনগুলো আসে প্রায় 70% কোশ্চেন আপনি যদি একটু মোটামুটি ভালো ক্লিয়ার শার্প প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি অপশন থেকেই প্রায় 70%, 60 to 70% অ্যান্সার আপনি করতে পারবেন। মূলত এই ক্লাসটা আমাদের যারা আমরা কোচিং করি আমাদের কিন্তু এইভাবে কখনো দেখানো হয় না। এই জিনিসটাই আপনাদের আমি দেখাতে চাচ্ছি যে আপনি যদি অপশন টেস্টিংয়ে যান তাহলে কিন্তু একজন স্টুডেন্ট হিসাবে বা একজন পরীক্ষার্থী হিসাবে কিন্তু এই জায়গাটায় আপনি অনেক দূর আগায় যেতে পারবেন এবং পরীক্ষায় কিন্তু আপনাকে হেল্প করবে। এবং পরবর্তী কোশ্চেনটা দেখেন, এটা হচ্ছে আমাদের ফোর্থ যে বিজিএস পরীক্ষা সেটা আসছে যে দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়। এই কোশ্চেনটার অ্যান্সার যদি আপনার দেখেন রাইট অ্যান্সারে যদি যান, আমাদের টোটাল সিপিসিতে আপনি যদি জানা থাকে দেখেন 25,000 টাকার কোনো কস্ট কিন্তু আমার টোটাল সিপিসিতে কোথাও নাই। টোটাল সিপিসিতে কোথাও 25,000 টাকার ক্ষতিপূরণ নাই এবং 15,000 টাকাও নাই। তার মানে অটোমেটিক্যালি আমার কিন্তু দুইটা অপশন ক্লোজ হয়ে যাচ্ছে যে আমার 25,000 টাকার কষ্ট কোথাও নাই এবং 15,000 টাকার কষ্ট কোথাও নাই এবং 10,000 টাকার একটা কস্ট আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে আপনি যদি কোনো দেখা গেল সেকশন 95 আছে
অর্থাৎ কোনো পক্ষের বিরুদ্ধে যদি আপনি কোনো ইনজাংশনের দাবি করেন যে ভেক্সাট ইয়েসের কারণে ইনজাংশন দাবি করছে, আপনি যদি সেটা অভিযোগ দেন তাহলে সেই পক্ষকে আপনি পরবর্তীতে ক্ষতিপূরণমূলক যে খরচ সেটা 10,000 টাকার কথা আছে। এবং তার মানে আমার এই একটা থাকলো সেকশন 95-এ, আর বাদ বাকি একটা অপশনই বাকি থাকলো, দেখেন 20,000 টাকা। অর্থাৎ দেওয়ানি মামলায় যেটা আমাদের সেকশন 35B-তে, সেকশন 35A-তে আছে যে যদি কোনো পক্ষ দাবি করে যে অন্য পক্ষ ক্ষতি করার জন্য একটা মিথ্যা ভেক্সাটিয়াস একটা দাবি বা ক্লেম করে মামলা করেছেন এবং সেটা প্রমাণিত হলে আদালত সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ দিতে পারে? সর্বোচ্চ 20,000 টাকার ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। তার মানে এটাও একটা ক্লিয়ার। দেখেন 3টা অপশন অটোমেটিক্যালি আমার বাদ হয়ে যাচ্ছে এবং একটা অপশন কিন্তু আমার জন্য আছে। এই কোশ্চেনটার অ্যান্সারও কিন্তু আপনারা করতে পারবেন। এরপরে দেখেন পরবর্তী যে কোশ্চেনটায় চলে যাই, দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা অ্যাডজর্নমেন্ট কস্ট দেয়া যেতে পারে? অ্যাডজর্নমেন্ট অর্থাৎ হচ্ছে মুলতবি। অর্থাৎ কোনো পক্ষ যদি কোর্টের কাছে এসে মুলতবি চান, সেই পক্ষ যদি মুলতবির দাবিটি মঞ্জুর করতে হয় কোর্ট থেকে, তাহলে কিন্তু কোর্ট একটা ক্ষতিপূরণ দেবে, একটা কস্ট দিয়ে অপর পক্ষের এই দাবিটি মঞ্জুর করবেন। তো এইখানে আমার অপশন আছে 4টা, যে দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকায় অ্যাডজর্নমেন্ট কস্ট দেয়া যায়। আপনি দেখেন যে অপশন 4টার মধ্যে আমার একটা আছে 2,000 এবং 3,000। এখন 2,000 এবং 3,000 কখন এই দাবিগুলো আছে? টোটাল সিপিসিতে 3 থেকে 4টা জায়গায় 2,000 এবং 3,000-এর এই অপশনগুলো আছে। কখন কখন সেটা হচ্ছে, এবং তার আগে অপশন কতে আছে হচ্ছে 500 টাকার একটা ক্ষতিপূরণের কথা আছে। 500 টাকার যে ক্ষতিপূরণ সেটা আছে সেকশন 32। সেকশন 32-তে আপনারা জানেন কি আছে? সেকশন 32 আছে যে সাক্ষীর প্রতি যখন সমন ইস্যু করা হয়, সাক্ষী যদি সেটা না মানেন তাহলে কিন্তু তাকে একটা ক্ষতিপূরণ করতে পারে বিজ্ঞ আদালত, 500 টাকার একটা ক্ষতিপূরণ দিতে পারে। তো ওইটার অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। এবং 2,000 টাকার ইয়েটা কথায় আছে, সেটাও অ্যাডজর্নমেন্টের ক্ষেত্রে আছে। অ্যাডজর্নমেন্ট অর্থাৎ যখন কোনো পক্ষের অ্যাডজর্নমেন্টের মঞ্জুর করে আদালত, অ্যাডজর্নমেন্টের আবেদন মঞ্জুর করেন, সেই পক্ষ যদি অর্থাৎ বাদী এবং বিবাদী যেই পক্ষ এই অ্যাডজর্নমেন্টের যে দাবিটা আছে বা প্রসেসটা আছে, তিনি যদি তার দায়িত্ব পালন না করেন তাহলে বাদীর ক্ষেত্রে বাদীর মামলা খারিজ হবে এবং বিবাদীর ক্ষেত্রে কিন্তু বিবাদীর মামলা খারিজ হবে। তখন যদি পুনরায় রিভাইভ করতে হয় তাহলে 2,000 টাকার একটা কস্ট দিয়ে তারপরে এটা মঞ্জুর করতে হবে। তার মানে আপনার এই অপশনটাও কিন্তু ওই ক্ষেত্রে বাদ হয়ে গেল, 500 টাকারটাও বাদ হয়ে গেল। এবং 3,000 টাকার আরেকটা জায়গা আছে, দেখেন আমাদের সেকশন 35B-তে, সেইখানে একবার বলা আছে যে যদি আপনি রিটেন স্টেটমেন্ট অর্থাৎ লিখিত জবাব দাখিলের আগে যেটা আদালতের অনুমতি নেওয়ার কথা ছিল, আপনি যদি অনুমতি না নিয়ে কোনো কিছু দাখিল করেন তাহলে কিন্তু আপনাকে 2,000 টাকার কস্ট দিতে হবে। এবং আরেকটা আছে যদি পূর্বেই কোনো দাবির ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে কোনো দরখাস্ত দাখিল করার কথা ছিল কিন্তু আপনি আদালতের অনুমতি নেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3,000 টাকার একটা কস্ট দিতে হবে। তার মানে এই দুটো অপশনও কিন্তু আপনার বাদ হয়ে গেল, বাকি থাকলে একটা অপশন 1,000 টাকা। এবং এই ক্ষেত্রে আমাদের যে মূল সেকশনটা আছে অ্যাডজর্নমেন্টের ক্ষেত্রে সেটা আছে, এবং মূল যে জায়গাটা আছে অর্ডার 17 রুল অন, অর্ডার 17 রুল অনে অ্যাডজর্নমেন্টের কথা বলা আছে। সেখানে হচ্ছে যদি আপনি কখনো মুলতবি করতে চান তাহলে আদালত সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 1,000 টাকার একটা কস্ট দিয়ে আপনাকে সেই দাবিটা মঞ্জুর করতে পারে। তার মানে আমার একটা অপশন বাকি থাকে, সেই অপশনটা হচ্ছে সর্বোচ্চ বলছে যেহেতু এই জন্যে 1,000 টাকা। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সারটা আমরা পেতে পারি যদি আপনি একটু ক্লিয়ার কনসেপ্ট আপনার থাকে, অর্থাৎ অপশন থেকেই কিন্তু আপনার অ্যান্সারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। পরবর্তী কোশ্চেনটা দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের চতুর্থ যে বার কাউন্সিল এক্সাম ছিল এবং এটা কিন্তু রিপিট কোশ্চেন। 16তম জুডিশিয়ারির যে বিজিএস প্রিলিমিনারি ছিল সেখানে কিন্তু আসছে এই কোশ্চেনটা, যে ডিক্রি জারি মূলে, মূল কোশ্চেনটা হচ্ছে ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে। দেখেন এটা হচ্ছে নিলামে কোনো সম্পত্তি বিক্রি হয়েছে, এখন যেদিন নিলামে সম্পত্তি বিক্রি হলো বলছে যে এই বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে। আপনারা জানেন যে এই অর্ডার 21
রুল 74, রুল 84, রুল 84, এই রুলে আছে যেদিন আপনার নিলামে কোনো প্রপার্টি বিক্রয় হবে, আপনাকে বিক্রির সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনাকে 25%, মানে অর্থাৎ বিক্রয় মূল্যের 25% টাকা কিন্তু জমা দিতে হবে এবং বাদবাকি টাকা আপনি পরবর্তীতে জমা দিতে পারেন। এবং সেই কোশ্চেনটাই কিন্তু এখানে আসছে যে ডিক্রি জারি মূল্যে কোনো সম্পত্তি বিক্রি হলে পরে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে আপনি বাকি টাকা দিতে পারবেন, এবং এটা কিন্তু আছে রুল 85-এ, এই অর্ডার 21 রুল 85। এখন আপনি যদি একটু অপশনটা টেস্টিং করেন যে আমার আসলে কোনটা হইতে পারে, তো দেখেন আমাদের যে 7 দিনের একটা সময় আছে, 7 দিনের যে সময়টা আছে এটা কোথায় কোথায় আছে সিপিসিতে, আমাদের 7 দিনের সময়টা আছে আপনার যদি কোনো ডিক্রি বা রায় হয়, সে রায় হবে যেদিন আপনার সমস্ত কিছু কমপ্লিট, সাক্ষী বা সমস্ত কিছু নেওয়া হয়ে যাবে, আপনি রায় দিবেন 7 দিনের মধ্যে এবং তার পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে ডিক্রি দিতে হবে, অর্থাৎ ওইখানে কিন্তু 7 দিনের ম্যাটারটা আছে যেটা অর্ডার 20 রুল অনে। আর 21 দিনের ম্যাটারটা কোথায় আছে? 21 দিনের ম্যাটারটা হচ্ছে আপনি যদি অপর্যাপ্ত কোনো স্ট্যাম্প অথবা কোর্ট ফি দাখিল করেন বিজ্ঞ আদালত, তখন কিন্তু আপনাকে 21 দিনের একটা সময় মঞ্জুর করবে পরবর্তীতে আপনাকে কোর্ট ফি সহ ওটা দাখিল করার জন্য। আপনি কিন্তু পরবর্তীতে 21 দিনের বেশি সময় পাবেন না, তার মানে 7 দিনটা সেখানে চলে যাচ্ছে, 21 দিনটা সেখানে চলে যাচ্ছে। ইভেন 7 দিন আরেকটা জায়গায় আছে, অর্থাৎ ইনজাংশনের দাবি যদি করা হয়, অর্থাৎ কোনো পক্ষ যদি অপর পক্ষের বিরুদ্ধে বা সরকার পক্ষের বিরুদ্ধে কোনো মূল ইনজাংশনের দাবি করেন, সরকার পক্ষকে কিন্তু বা সরকারি উকিলকে কিন্তু 7 দিনের একটা নোটিশ দিতে হবে। 7 দিনের নোটিশ না দিলে কিন্তু সেটা মঞ্জুর করবে না, বা যদি মঞ্জুর হয়েও যায় অপর পক্ষের আসার পরে কিন্তু পরবর্তী 7 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ সিপিসিতে এই দুইটা জায়গায় কিন্তু 7 দিনের ম্যাটার আছে। তাহলে আমার একটা অপশন 7 দিনের ম্যাটারটা বাদ গেল এবং 21 দিনও বাদ গেল, বাকি থাকলো 30 দিন। দেখেন 30 দিন কোথায় আছে? আমরা যদি বিজ্ঞ আদালত কোনো পক্ষের বিরুদ্ধে সমন ইস্যু করেন, বিবাদীকে সমন ইস্যু করলেন, বিবাদী লিখিত জবাব দাখিল করবেন কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে, যেটা আপনার জানার কথা। তাহলে এইটাও কিন্তু 3টা ম্যাটার শেষ হয়ে গেল। দেখেন আমাদের যে 7 দিন ছিল, 21 দিন ছিল এবং 30 দিন, অর্থাৎ বিবাদীকে বিজ্ঞ আদালত লিখিত জবাব দাখিলের জন্য 30 দিন সময় দেন। 30 দিনের মধ্যে যদি উনি লিখিত জবাব দাখিল না করতে পারেন, পরবর্তীতে 30 দিন, সর্বোচ্চ 60 দিন সময় পান। তাহলে কিন্তু আমার 3টা ম্যাটার। এবং এই 30 দিন আরেকটা জায়গায় আছে, কোথায় আছে? সেটা হচ্ছে যদি কোনো সম্পত্তি ডিক্রি জারির মামলা করা হয় অথবা নিলামে বিক্রি করা হয় এবং নিলাম খরিদ্দারকে যদি সেই জায়গা দখল নিতে বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু আদালত তাকে 30 দিনের একটা দেওয়ানি জেলের একটা আদেশ দিতে পারেন, অর্থাৎ আটকের আদেশ দিতে পারেন। এই দুইটা জায়গায় কিন্তু 30 দিনের ম্যাটার আছে। তার মানে আমার 3টা অপশন ক্লোজ হয়ে গেল, একটা অপশন থাকলো 15 দিন। এটা আমি একটু আরেকভাবে মনে রাখতাম, যেহেতু এটা আছে অর্ডার 21 রুল 85-এ, তো আমার 100 হইতে দেখেন 15 দিন বাকি থাকে বা 15 বাকি থাকে। এই টেকনিকটা অ্যাপ্লাই করেও কিন্তু আমি এই অপশনটা মনে রাখতাম এইভাবে। তার মানে আপনার অপশন টেস্টিংয়েও বাদ যাচ্ছে এবং অন্য টেকনিক ফলো করলে সেটা তো আপনার 15 দিন থাকতেছে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু 15 দিন হচ্ছে। আমার আজকের ক্লাসের মূল ম্যাটারটাই হচ্ছে অপশন টেস্ট করে কিভাবে আপনি যদি একটু ভালো প্রিপারেশন থাকে আপনার, কখনো আপনি প্রশ্নে কোনো ভুল অ্যান্সার করবেন না, বা আপনার অ্যান্সারটা সঠিক হতে পারে উইদিন ভেরি শর্ট টাইমে। এই বিষয়টাই মূলত ফোকাস, যেটা সাধারণত আমাদের এই লয়ের যে প্রশ্ন বা অ্যান্সারগুলোতে খুব একটা সহজ হয় না করাটা। দেখেন আমাদের পরবর্তী কোশ্চেনটা আছে মেডিয়েশনের আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপ মেডিয়েশন শেষ করতে হবে, তাই না? আসলে তো প্রশ্নকর্তারা যখন প্রশ্ন করেন, ওনারা কিন্তু ওনাদের মন মতো বা মাইন্ডের মতন এই অপশনগুলো কিন্তু ওনারা দেন। তো আপনি যদি এগুলা রিড আউট করতে পারেন বা আপনি যদি এগুলা ধরতে পারেন, আপনার জন্য কিন্তু প্রশ্নগুলো বা অ্যান্সার করার ক্ষেত্রে খুব ইজি হয়ে যায়। দেখেন মেডিয়েশন আছে কোথায় বলেন তো? মেডিয়েশন আছে আমাদের হচ্ছে সেকশন 89A। এইখানটায় আপনার দেওয়ানি কার্যবিধিতে মেডিয়েশন, অর্থাৎ যখন বিবাদী পক্ষ কোর্টে বিজ্ঞ আদালতে হাজির হয়, তখন কিন্তু আদালত সরাসরি দুই পক্ষকে মধ্যস্থতার নির্দেশ দিবেন, সেটাকে আমরা মেডিয়েশন বলে থাকি। যখন ওই মেডিয়েশনটা সফল হয়, তখন কিন্তু সেই মতন করে আদালত একটা কম্প্রোমাইজ ডিক্রি দিয়ে থাকেন। আর মেডিয়েশন যদি সফল না হয়, তাহলে পরবর্তী কার্যক্রম আবার পুনরায় যে জায়গার থেকে মেডিয়েশনটা গিয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু পরবর্তী স্টেপ ফলো করা হবে। তো দেখেন এখানে আমার মোট 4টা অপশন আছে। 4টা অপশনে যদি আপনি টেস্ট করেন, যে আমার প্রশ্নটা ছিল যে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপ মেডিয়েশন
শেষ করতে হবে। এখানে বললো যে সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ বলছে। তো আপনি দেখেন 30 দিন, আপনাকে বলছিলাম যে 30 দিন আমাদের কোথায় সময় আছে, 30 দিন কিন্তু আমাদের সময় আছে সমনের ক্ষেত্রে। আমি বলছিলাম যে লিখিত জবাব দাখিলের ক্ষেত্রে, বলছিলাম যে আমাদের লিখিত জবাব বিবাদী পক্ষের যে লিখিত জবাব দাখিলের ক্ষেত্রে 30 দিনের ম্যাটার আছে। হ্যাঁ, তো তাহলে আমার এই 30 দিনটা হচ্ছে না। আর 120 দিনের 20 দিন কোথায় আছে দেখেন, 120 দিন হচ্ছে যখন বিজ্ঞ আদালত বিচার্য বিষয় নির্ধারণ করবেন। বিচার্য বিষয় নির্ধারণ করা থেকে চূড়ান্ত শুনানি নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু যেদিন বিচার্য বিষয় গঠন হবে তার থেকে 120 দিনের মধ্যে আপনার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করতে হবে, এবং যেদিন চূড়ান্ত শুনানি আপনার নির্ধারিত হবে পরবর্তীতে রায় ঘোষণা পর্যন্ত বা অর্থাৎ মামলার কার্যক্রম শেষ করার জন্য আরও 120 দিনের একটা সময় আদালত নির্ধারণ করবে। তো ওই দুইটা জায়গায় ক্ষেত্রে কিন্তু আপনার 120 দিনের ম্যাটার আছে টোটাল সিপিসিতে, দুইটা জায়গায় 120 দিনের ম্যাটার আছে। আর নয়তো এই টোটাল সিপিসিতে কোথাও 120 দিনের ম্যাটার নেই। তো সেই ক্ষেত্রে দেখেন 120 দিনের অপশনটাও কিন্তু ক্লোজ হয়ে গেল। এবার আসেন, দুইটা অপশন থাকে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 90। এখন মেডিয়েশনের ক্ষেত্রে আমাদের আদালত কি করে, মেডিয়েশনের ক্ষেত্রে প্রথমবার 60 দিনের একটি সময় মঞ্জুর করে এবং পরবর্তীতে যদি সেই মেডিয়েশনটা সফল না হয় আরও 30 দিন, অর্থাৎ মোট 90 দিনের একটা সময়। এখন সর্বোচ্চ যেহেতু বলছে দেখেন 90 দিন, অর্থাৎ আপনার কিন্তু 3টা অপশন ক্লোজ হয়ে গেল এবং মাত্র একটা অপশন থাকলো, সেটা হচ্ছে 90 দিন। অর্থাৎ মেডিয়েশন হওয়ার পরে আদালত সর্বোচ্চ 90 দিনের সময় আপনাকে মঞ্জুর করবে যে মেডিয়েশনটা কমপ্লিট করার জন্য। তার পরবর্তী কোশ্চেনটা দেখেন যে কি বলা আছে, একটু যদি টেকনিক্যালি আমরা পরীক্ষার হলে এগুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা অনেকটা সহজ। কারণ একটু আগে আপনাদের দেখালাম যে আমাদের যে টোটাল বার কাউন্সিল বলি এবং জুডিশিয়ারি বলি, এইখানে কিন্তু যে কোশ্চেনগুলো যে ধারা থেকে আসতেছে, যে অর্ডার থেকে আসতেছে, বারবার একই ধারা বা একই অর্ডার একই রুল থেকে কিন্তু রিপিট হচ্ছে কোশ্চেন। তো আপনি যদি এইগুলা একদম অপশনগুলো ক্লিয়ার আপনার মাথায় থাকে বা টাইম মেনশনগুলো থাকে তাহলে কিন্তু আপনার অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। আপনি দেখেন আমাদের যে পরবর্তী 5 নম্বর কোশ্চেনটা, এটাও কিন্তু একটা রিপিট কোশ্চেন, অর্থাৎ যে বার কাউন্সিলের প্রথম এবং থার্ড দুইটা বার কাউন্সিল এক্সামে কিন্তু এই কোশ্চেনটা প্রিলিমিনারিতে কিন্তু আসছে। বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। অর্থাৎ এই কোশ্চেনটা বলছে যে কেউ যদি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা ভঙ্গ করে তাহলে কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। এখানে দেখেন আমার 4টা অপশন আছে, 4টা অপশন আছে। এই 4টা অপশনের মধ্যে আমার 1 মাসের কথা যেটা বলছি সমনের ক্ষেত্রে আপনাদের মনে আছে 2 মাস এবং হচ্ছে 3 মাস। দেখেন এই 2 মাস এবং 3 মাসের বিধান কিন্তু আমাদের একটা জায়গায় আছে। কোথায় আছে? সেইটা হচ্ছে আমাদের সেকশন 80-তে, অর্থাৎ ধারা 80-তে একটা বিষয় আছে দেওয়ানি কার্যবিধিতে। কি আছে যে আপনি যদি কখনো সরকারের বিরুদ্ধে মামলা করতে চান, কোনো প্রাইভেট পার্টি যদি সরকারকে বিবাদী করে মামলা করতে চান তাহলে কিন্তু সরকারকে অবশ্যই নোটিশ দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি সরকারকে নোটিশ দিতেও পারেন, আপনি সরকারকে নোটিশ নাও দিতে পারেন, কিন্তু এইটার উপর ম্যাটার করবে আপনি যদি সরকারকে নোটিশ দেন তাহলে লিখিত জবাব দাখিলের জন্য, সাধারণত আমরা লিখিত জবাব দাখিলের জন্য বিবাদীকে দেখছি 30 দিন সময় পাই, তাই না? 30 দিন সময় দেওয়া হয়, না পারলে পরবর্তীতে আরও 30 দিন। কিন্তু বিপক্ষ বা বিবাদী যদি সরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2 মাসের একটা সময় দেয়। যদি আপনি নোটিশ দিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করেন তাহলে সরকার আপনাকে 2 মাসের একটা, সরকারকে লিখিত জবাব দাখিলের জন্য আদালত 2 মাসের একটা সময় দেবে। আর যদি আপনি নোটিশ না দেন তাহলে কিন্তু লিখিত জবাব দাখিলের জন্য যেটা সেকশন 80-তে উল্লেখ আছে বা 80-তে উল্লেখ আছে 3 মাস সময় দেবে। তাহলে আপনার দেখেন 3টা অপশন কিন্তু ক্লোজ হয়ে গেল, 1 মাস, 2 মাস এবং 3 মাস। আপনার বাকি থাকলো কত? 6 মাস। তার মানে এই একটা অপশন কিন্তু আপনার জন্য জীবিত থাকলো এবং এই একটা অপশন কিন্তু নিয়ে আপনি কিন্তু অ্যান্সারটা করতে পারতেছেন। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কতদিন? দেখেন 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারে। তার মানে 3টা অপশনে কিন্তু ক্লোজ হয়ে গেল, যেহেতু আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার আছে, বাদ বাকি একটা অপশন থাকলো। এর পরবর্তীতে দেখেন আমাদের যে 5ম বিজিএস যে প্রিলিমিনারি অর্থাৎ জুডিশিয়ারিতে আসছে এই কোশ্চেনটা, যে দেওয়ানি মামলার আর্জি বাতিল অর্থাৎ রিজেকশন অফ প্লেইন্ট হবে কোন ক্ষেত্রে। অর্থাৎ এখানে আপনার অপশন আছে 4টা, যে কোন ক্ষেত্রে আপনার রিজেকশনটা মানে প্লেইনটা বাতিল হইতে পারে, রিজেকশন। দেখেন এটা আমাদের যে অর্ডার
অর্ডার 7 রুল 11-এ আছে। এই ম্যাটারটা আপনাদের আমাদের 4টা ম্যাটার আছে, 4টা কারণে কিন্তু একটা কি হতে পারে, একটা আরজি রিজেক্ট হতে পারে। 4টা ম্যাটারের মধ্যে একটা আছে যে অপর্যাপ্ত মানে পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে অপশনটাও আছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আদালত আপনাকে একটা সময় দেয়, তার মানে এই অপশনটা কিন্তু এটার অ্যান্সারে সম্ভব না। এখতিয়ারবিহীন আদালতে মামলা করলে আপনারা জানেন কি হয়, এখতিয়ারবিহীন আদালতে মামলা করলে সেইটা আদালত ফেরত দিবে আপনাকে, ঠিক আছে। তার মানে এই অপশনটাও কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে। আর রেস জুডিকাটায় বাড়িতে হলে আপনি মামলাটা দাখিল করতে পারবেন না সর্বোচ্চ। কিন্তু আমার এই যে 4 নাম্বার অপশনটা কিন্তু এই রিজেকশন অফ প্লেইন্ট হওয়ার যে 4টা গ্রাউন্ড, মানে কজ অফ অ্যাকশন না থাকলে, অপর্যাপ্ত কোর্ট ফি দিয়ে মামলা করলে, অথবা পর্যাপ্ত স্ট্যাম্প না দিলে পরে, এবং 4 নাম্বারে কিন্তু আপনার তামা দিতে বাড়িতে হলে, তার মানে কিন্তু একটা অপশন আমার জন্য জীবিত থাকতেছে, এবং সেই অপশনটা 100% শিওর যে তামা দিতে বাড়িতে হলে পরে আপনার কিন্তু সেই যে প্লেইন্টটি আছে ওটা কিন্তু আদালত রিজেক্ট করে দেবে, অর্থাৎ রিজেকশন অফ প্লেইন্ট হবে। পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখেন, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি বারবার যে অপশন আপনি যদি একটু সাউন্ড মাইন্ড হন, আপনি প্রিপারেশনটা যদি একটু, কারণ আপনার বার কাউন্সিলের যে পরীক্ষা এটা আগের মতো নাই, এখন চাইলেই আপনি সহজ একটা কোশ্চেনের পরীক্ষা দিবেন এমন হবে না, অবশ্যই একটা টেকনিক্যাল কোশ্চেন হবে। এবং আমি একটা জায়গায় বার বলতেছি 70% কোশ্চেনের অ্যান্সার আপনি যদি একটু ভালো প্রিপারেশন অপশন থেকে কিন্তু টেস্টিং করে, এবং এটা কিন্তু খুব বেশি টাইম নেবে না আপনার জন্য, আপনি খুব স্বল্প সময়ে কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন। দেখেন কোন আদালতে মূল মামলা দায়ের করা যায় না, এটা একটা কোশ্চেন যে কোন আদালতে মূল মামলা দায়ের করা যায় না। দেখেন আমাদের কিন্তু যে সিবিসির যে সেকশন 15 আছে, যে কোন আদালতে আপনার সর্বোচ্চ যে সমস্ত আদালতে মূল মামলা দায়ের করা যায়, সেই আদালতের মধ্যে যে আদালতের এখতিয়ার সর্বনিম্ন 2টা আদালতের মধ্যে সেই আদালতে মামলা দাখিল করা যায়। এখন আমাদের আছে জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী এবং অতিরিক্ত জেলা জজ আদালত। এই কোশ্চেনটাতে কিন্তু এত কিছুর দরকার হয় না, এটা একমাত্র অতিরিক্ত জেলা জজ আছে যার কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নাই, অর্থাৎ অতিরিক্ত জেলা জজ আদালতের মামলা নেওয়ার কোনো এখতিয়ার নাই। এই ভদ্রলোক আছে জেলা জজ, যে মামলা নেবেন তার থেকে উনি কিছু বিষয় ওনাকে ডিল করার জন্য ধার দেন। এই কারণে একমাত্র আমাদের অতিরিক্ত জেলা জজ আদালতে কোনো মামলা কিন্তু আমরা যে মূল বা আদি এখতিয়ার সম্পন্ন কোনো মামলা কিন্তু দাখিল করতে পারি না। আমাদের জেলা জজ আদালতের কিছু ট্রেড রিলেটেড কোনো ম্যাটার থাকে, কপিরাইট রিলেটেড কোনো ম্যাটার থাকে, এগুলো দাখিল করতে হয় সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ আদালতে আমরা মামলা দাখিল করে থাকি। তার মানে এই একটা অপশনই, সেটা হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালতে আমরা কোনো মামলা দাখিল করতে পারি না। এটা হচ্ছে সম্পূর্ণ জেলা জজ তার দায়িত্ব থেকে অতিরিক্ত জেলা জজের উপর দায়িত্ব প্রদান করেন। দেখেন এটা হচ্ছে আমাদের 6 BGS এর একটা কোশ্চেন, ষষ্ঠ জুডিশিয়ারির একটা কোশ্চেন। সেখানে বলছে যে দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এটা একটা কনফ্লিক্টিং কোশ্চেন, কারণ হচ্ছে কোনো বইতে বলা হয়েছে এটা 2, কোনো বইতে বলা হয়েছে 3। কারণ হচ্ছে আমাদের যে টেরিটোরিয়াল, পিকিউনিয়ারি এবং সাবজেক্টিভ জুরিসডিকশন ধরলে 3 প্রকার আসে, এবং যদি আপনি টেরিটোরিয়াল এবং পিকিউনিয়ারি ধরেন তাহলে সেক্ষেত্রে 2 আসে। অর্থাৎ এই কোশ্চেনটা একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন, বিভিন্ন বইতে বিভিন্ন অ্যান্সার করা হয়েছে, এবং এটা একটা মুখস্থ কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেনটা দেখেন যে এটা আমার 7 জুডিশিয়ারি BGS এর যে প্রিলিমিনারি এক্সাম, সেখানে আসছে যে নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26 অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেয়া যাবে। আমরা জানি যে অর্ডার 26-এ আমাদের কমিশন আছে, এবং 75-এ সেকশন 75-এ কমিশন ইস্যুর আদেশ। দেখেন একটা জিনিস হচ্ছে কমিশন ইস্যুর আদেশটা কখন হয়, যে জিনিসগুলো আদালত ডিল করতে পারে না, সরাসরি সামনে থাকে না, সেই বিষয়গুলোর নিষ্পত্তির জন্য বা কোনো ইনফরমেশনের জন্য প্রয়োজন হলে আদালত তখন কমিশন ইস্যু করেন, কোনো আইনজীবী সিলেক্ট করে দেন বা একটা কয়েকজনকে দিয়ে নির্ধারণ করে দেন বা ব্যক্তিকে নির্ধারণ করে দিয়ে একটা কমিশন ইস্যু আদেশ দেন লোকাল ইনভেস্টিগেশনে যাওয়ার জন্য, ঠিক আছে। তো যার কারণে আপনি এবার অপশনগুলোতে যদি একটু আসেন, আমাদের যে অপশনগুলো আছে বলছে নালিশি জমিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা নির্ধারণের জন্য। এটা হচ্ছে আপনার প্রথম কোশ্চেনটা, আপনি একটু বাকি 3টাই জানতো। বলছে যে কোনো দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট দাগভুক্ত কিনা, কোনো দাগভুক্ত কিনা এটা দেখার জন্য, এবং নালিশি জমি কোনো নির্দিষ্ট জমির দাগভুক্ত কিনা। দেখেন 2টা কোশ্চেন কিন্তু মানে অপশন কিন্তু সেমই, একটা হচ্ছে দলিলে আর কোনো নালিশি জমি দাগভুক্ত কিনা, তার মানে 2টা কিন্তু সেম। আরেকটা হচ্ছে স্থাবর সম্পত্তির বন্টন। আপনি যদি একটু নর্মাল সেন্স অ্যাপ্লাই করেন দেখেন এই 3টা জিনিসই কিন্তু একটা কমিশনের দায়িত্ব। কিন্তু কমিশন যে কি কোনো সত্ত্ব
নির্ণয় করে দিতে পারে? সত্যের নির্বাচন তো কোর্টেই থাকবে, কোর্টের সামনেই সমস্ত দলিল থাকুক বা যে মর্মে তার সত্যটা আছে সেটা তো আদালতের সামনে আছে এবং এটা অভিজ্ঞ আদালত নির্ণয় করবেন। তার মানে জিনিসটা কিন্তু অ্যান্সার করা খুব একটা কঠিন কিছু না এবং আমার বাকি 3টা অপশন কিন্তু ক্রস হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখেন। বলছে যে একটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের অর্ডার দিতে পারে না? অগ্রিম ক্রোক অর্থাৎ হচ্ছে বিফোর, মানে অ্যাটাচমেন্টটা বিফোর অর্ডার বা আদেশ বা বিফোর জাজমেন্ট, রায় হওয়ার আগেই সাধারণত কোনো কিছু ক্রোক করা যায় না, কিন্তু কিছু ক্ষেত্রে আদালত চাইলে অ্যাটাচমেন্ট বা অ্যাটাচমেন্টের আদেশ দিতে পারে বা ক্রোক করতে পারে। তো সেই ক্ষেত্রে কোনটা জায়গায় দেখেন এখানে বলছে এটা কি কোনো কৃষকের জমি বাড়ি, অপশনগুলো যেটা আছে কৃষকের স্থাবর সম্পত্তি, কৃষকের ফসল, ব্যাংকে রক্ষিত কৃষকের টাকা। প্রবলেম বাধাইছে কোথায়? প্রবলেমটা ক্রিয়েট করছে সবগুলাতেই কৃষকের আছে, প্রবলেমটা ক্রিয়েট করছে সবগুলোতে এই কৃষকের কথাটা আছে, যার কারণে একটু জটিল হয়ে গেছে। কিন্তু একটু চিন্তা করেন তো যে রায় প্রদানের পূর্বে ক্রোকের আদেশ দিবে, অর্থাৎ আদালত ক্রোক করে নেবে। আমাদের যেইটা আছে সেকশন 61 এবং 60, দুইটা জায়গায় 60তে আছে কি কি সম্পত্তি বা প্রপার্টি ক্রোক করা যায়, 61-এ আছে যে কি কি ক্রোক করা যায় না, এবং 60তেই আছে কি কি ক্রোক করা যায় এবং কি কি ক্রোক করা যায় না, এবং 61-এই মূলত কৃষকের একটা প্রপার্টি বা ফসলের কথা উল্লেখ আছে। তো বাদ বাকি জায়গায় আপনি দেখেন যে কৃষকের জমি বাড়ি, চিন্তা করেন তো জমি বাড়ি ক্রোক করলে তো আর থাকবে কই কৃষকের স্থাবর সম্পত্তি। এই 3টা জিনিস মূলত একজন কৃষকের লিভিং এর জন্য বা বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু ক্রোক করা যায় না। এমনকি ওই পরিবারের মেম্বার যারা আছেন তারা যে সমস্ত মানে ওয়ারিং করেন অর্থাৎ পরিধান করেন সেই সমস্ত জিনিস কিন্তু ক্রোক করা যায় না। তার মানে আপনার এই একটা জিনিস কিন্তু একটু টেকনিক্যালি কৃষকের যে ফসল অর্থাৎ তার বেঁচে থাকার জন্য যে ম্যাটারগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু কি করা যায় না, ক্রোক করা যায় না। বাদ বাকি কিন্তু প্রত্যেকটা জিনিসই সরকার কি করতে পারে, আদালত কি করতে পারে, ক্রোক করতে পারে, ক্রোকের নির্দেশ দিতে পারে। পরবর্তী কোশ্চেনটা দেখেন, আমাদের বলছে যে জারির দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারি করতে হবে? জারির দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারি করতে হবে? সিপিসি এবং সিআরপিসি এবং পেনাল কোড, এই 3টা সাবজেক্ট কিন্তু অবশ্যই যারা পরীক্ষা দেন, আপনারা পরীক্ষার্থী আছেন, এনাদের কিন্তু একটা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে এবং এই 3টা সাবজেক্টে ভয়ের মধ্যে থাকেন। তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অপশন টেস্টিংয়ের মাধ্যমে এটাই দেখাতে চাচ্ছি যে ভয়ের কিছু নাই এবং এই জিনিসগুলো খুবই ইজি যদি আপনি টেকনিক অ্যাপ্লাই করেন। এবং আমাদের মূল ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে ধারাবাহিকভাবে আসবে, আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। এটা মূলত একটা ধারণা দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে জারির দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে অবশ্যই দায়িকের উপর নোটিশ জারি করতে হবে। আপনারা জানেন যে যখন কোনো ডিক্রি কোনো পক্ষকে দেয়া হয় ওই ডিক্রিটা জারি করতে হয়, অর্থাৎ আপনার পক্ষে নেয়ার জন্য একটা জারি মামলা করতে হয়। এখন এই জারি মামলার ক্ষেত্রে আপনাকে পক্ষকে আপনি নোটিশ দিতে হবে কি হবে না, এবং অবশ্যই নোটিশ দিতে হবে, কিন্তু কতদিন পর দিলে নোটিশ দিতে হবে না এবং কতদিন পর দিলে নোটিশ জারি করতে হবে। দেখেন বলছে যে জারির দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ দিতে হবে, অর্থাৎ একটা টাইমের পরে গিয়ে যদি আপনি জারি মামলা করতে যান আপনাকে কিন্তু নোটিশ দিতে হবে, আর তার আগে করলে নোটিশ দেওয়া লাগবে না। তো এখানে আমাদের অপশনে কয়টা অপশন দেখেন চেকিং আছে, সেটা আমার অপশনের ভিতরে দেখলে আমি দেখব যে 4 বছর একটা সময় আছে। দেখেন টোটাল সিপিসিতে অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে 4 বছর কোনো টাইমই নেই, টোটাল কোনো কোথাও 4 বছরের কোনো সময়ই আপনার নাই। তার মানে এই অপশনটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল। 6 মাসের অপশনটা কোথায় বলছিলাম, 6 মাসের কথা বলছিলাম অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের ক্ষেত্রে 6 মাসের একটা সময়ের কথা বলছিলাম, তো ওই ক্ষেত্রে কিন্তু ওই অপশনটাও কিন্তু বাদ হয়ে যাচ্ছে 6 মাস। আরেকটা হচ্ছে থাকে আমার 3 বছর এবং 2 বছর, 3 বছর এবং 2 বছর। 3 বছর কোথায় আছে দেখেন আমাদের যে সেকশন 48-এ আমার আছে যে আমি যদি জারি মামলা করতে যাই আমার প্রথম
যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা 3 বছরের মধ্যে দায়ের করতে হবে, তার মানে কিন্তু এই অপশনটাও থাকতেছে না। তার মানে আমার নোটিশের ক্ষেত্রে এবং 3 বছরের মধ্যে প্রথম অ্যাপ্লিকেশনটা জারি করতে মানে দায়ের করতে হবে এবং আমি সর্বোচ্চ 12 বছর পর্যন্ত সময় পাবো এই দরখাস্তটা দাখিল করার জন্য, জারি মামলা করার জন্য, যেটা আমাদের সেকশন 48-এ আছে। তো আমার একটা অপশন বেঁচে থাকলো, সেটা আছে 2 বছর। অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে জারি মামলা যদি জারির দরখাস্ত ডিক্রির 2 বছর পরে করেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু পক্ষকে নোটিশ দিতে হবে। ঠিক আছে, 6 মাস, 4 বছর এবং 3 বছর অপশনগুলো ক্লোজ হয়ে গেলে আপনার 2 বছরের অপশনটাই কিন্তু থাকে। পরবর্তীতে দেখেন, এই একটা কোশ্চেন আছে যে দেওয়ানি মামলায় তদবিরের অভাবে প্রদত্ত খারিজের আদেশ সর্বোচ্চ কত টাকা কস্ট প্রদান বা খরচ প্রদান সাপেক্ষে সরাসরি রদরহিত করা যায়। আপনি একটু চিন্তা করেন তো, যে তদবিরের অভাবে আপনার মামলাটা খারিজ হয়েছে। তো প্রথমে মামলা দাখিল করার পর তদবিরটা কি করে? বাদীপক্ষ করে। তো আপনি বাদীপক্ষ যেহেতু তদবির করেন নাই, যেটা আমাদের অর্ডার 9 রুল 9A-তে মূলত হচ্ছে, এটা অর্ডার 9 রুল 9-এর ম্যাটার, রুল 8-এর ম্যাটার, যেখানে বাদী আপনার বিজ্ঞ আদালতে হাজির নাই। যখন বাদী বিজ্ঞ আদালতে হাজির না থাকবে তখন কিন্তু তদবির না করবে, তখন তার মামলাটা কিন্তু খারিজ হবে। যখন খারিজ হবে উনি কিন্তু রুল 9 অনুযায়ী কি করতে পারেন? রুল 9-এ আদালতে একটা দরখাস্ত দিতে পারেন, মামলাটা কি করার জন্য? রিভাইভ করার জন্য একটা মিস কেস দাখিল করবেন। একটা মিস কেস দাখিল করে উনি কিন্তু ওনার মামলাটা একটা আবেদন করবেন, মিস কেস দাখিল করে ওনার মামলাটা রিভাইভ করার জন্য। কিন্তু এটা আবার কি করা যায়? সরাসরি উনি রিভাইভ করতে পারেন, সরাসরি ডিরেক্টলি আদালতকে একটা দরখাস্ত দিয়েই একদম ডিরেক্টলি ওনার যে মামলাটা খারিজ হয়েছিল সেটা সেটিসাইড অর্থাৎ বাতিল করার জন্য এবং ওনার মামলাটা পুনরায় বহাল করার জন্য উনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আদালতকে একটা কস্ট দিতে হবে। তো অপশন এবার টেস্ট করি। দেখেন 5,000 টাকার অপশন কোথায় আছে? একমাত্র প্রপার স্যুটের ক্ষেত্রে অর্ডার 33 প্রপার স্যুটের ক্ষেত্রে আপনাকে যদি প্রপার হিসেবে ঘোষণা করবে যখন আপনার পার্সোনাল প্রপার্টি বা নিজের সম্পত্তি বা টাকা যেটার আপনি মালিক হবেন 5,000 টাকার নিচে হবে, তখন আপনি কিন্তু প্রপার স্যুট করতে পারবেন। ঠিক আছে, নিজেকে নিঃস্ব হিসেবে ঘোষণা করে তখন আদালত আপনার মামলা চালাবে। এই যে 5,000 টাকার অপশনটা বাদ হয়ে গেল। 2,000 টাকার অপশনটা আমার 2-3টা জায়গায় আছে, আগেই বলছি। সেটা যে অর্ডার সেকশন 35B-তে আছে, 35B-তে অর্থাৎ রিটেন স্টেটমেন্ট যেখানে দাখিল করার কথা, রিটেন স্টেটমেন্ট দাখিলের বা লিখিত দাখিলের আগে কোনো আবেদন দেওয়ার কথা ছিল, আপনি দেন নাই, তখন কি আদালত আপনাকে 2,000 টাকার একটা কস্ট দিবে। এবং অ্যাডজনমেন্টের ক্ষেত্রেও মামলা রিভাইভের ক্ষেত্রে 2,000 টাকার কস্ট আছে। তার মানে আমার কিন্তু 5,000 টাকা এবং 2,000 টাকার অপশন বাদ হয়ে যায়। আর 500 টাকার অপশন কোথায় বলছিলাম? সেটা হচ্ছে সাক্ষীর বরাবর সমনের ক্ষেত্রে সাক্ষীকে সমন প্রদান করা হলে সাক্ষী যদি হাজির না হয় না কিন্তু জরিমানা করতে পারে 500 টাকা পর্যন্ত আদালত। তার মানে আমার একটা অপশন কিন্তু জীবিত থাকে, সেটা 1,000 টাকা। তার মানে দুইভাবেই কিন্তু আপনার অ্যান্সার আপনার সামনে হাজির। অর্থাৎ 1,000 টাকা কস্ট করতে পারে যখন বাদী অনুপস্থিত থাকার কারণে বাদীর মামলা যদি রদরহিত হয়ে যায়, খারিজ হয়ে যায়, বাদী পরবর্তীতে কোর্টের কাছে সরাসরি আবেদন দিয়ে কি করতে পারেন? ওটাকে রিভাইভের আবেদন করতে পারেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখি। বলছে যে দেওয়ানি মামলার আর্জি, আমাদের এই কোশ্চেনটা আছে একদম প্রথমবার কাউন্সিলে আসছিল, যে দেওয়ানি মামলার আর্জি ভুল আদালতে দাখিল করার পরিণামটা কি? এখন এটা একটা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। বলছে যে দেওয়ানি মামলার আর্জি ভুল আদালতে দাখিল করার পরিণাম কি? ভুল আদালতে দাখিল করলে আর্জিটা ফেরত হবে, আর তো কিছু নেই। আপনার মামলা ডিসমিস হয় কখন? মামলা ডিসমিস হয় একটা পর্যায়ে যাওয়ার পরে, অর্থাৎ অ্যাকসেপ্ট করার পরে কিছু দূর যাওয়ার পরে কিন্তু একটা মামলা আদালত যখন নিষ্পত্তি করেন তখন কিন্তু মামলাটা ডিসমিস হয়ে যায়। তার মানে এই অপশনটা হচ্ছে না। আর মামলার কার্যক্রম চলবে, ভুল আদালতে কি একটা মামলার কার্যক্রম চলে? ভুল আদালতে একটা মামলার কার্যক্রম যদি ভুলভাবেও চলে, পরবর্তীতে যখন ধরা পড়বে তখন কিন্তু মামলা আবার সঠিক কোর্টে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এই অপশনটাও থাকে না। আর আর্জি খারিজ, আর্জি রিজেকশনও হয় না। ভুল আদালতে মামলা দাখিল করলে কি হবে? আর্জিটা ফেরত দিয়ে দিবে। এখানে দুইটা প্রসেস আছে। যদি আপনি লিখিত আকারে আর্জিটা দাখিল করেন তাহলে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে আদেশ দিতে পারে, সংশ্লিষ্ট আদালতে প্রেরণের আদেশ দিতে পারে। তার মানে একটা অপশন আপনার জন্য থাকে, আর্জিটা ফেরত দিতে পারে।
পরবর্তীতে দেখেন সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ করা যায়। দেখেন এই একটা বিষয় কিন্তু টোটাল সিবিসিতে রিভিউটা আমাদের কোথায় আছে, রিভিউটা আছে আমাদের অর্ডার 47 এবং রুল অন 2, আর একটা আছে সেকশন অন 14, অর্থাৎ 114 ধারায় আছে আমাদের রিভিউর দরখাস্ত। এখন রিভিউর দরখাস্ত মূলত আপনি যে আদালতে রিভিউর আদেশটা দেয় ওই আদালতে কিন্তু আপনাকে আবার রিভিউর আবেদন করতে হবে। আর রিভিউ সাধারণত করা হয় নতুন কোনো কিছুর উদ্ভব ঘটলে, নতুন কোনো ম্যাটার যদি আপনার ইন দ্য মিন টাইম উদ্ভব হয় বা চেঞ্জ হয়, তখন কিন্তু আপনি সেই আদালতে একটু সংশোধনের জন্য রিভিউর অ্যাপ্লিকেশনটা দিতে পারেন। তার মানে রিভিউ যদি সহকারী জজ আদালত যায় তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে যাওয়ার কোনো অপশন নাই, এবং হাইকোর্ট এবং জেলা জজ আদালত দুটাই যাওয়ার কোনো অপশন নেই। আমাদের একটা অপশন থাকে রায় প্রদানকারী সহকারী জজ আদালত। অর্থাৎ আপনি যদি একটা শব্দ জেনে রাখেন যে রিভিউর আদালত, রিভিউর যে কোনো আবেদন আপনি যদি করতে চান, যে আদালত আপনাকে রায় দিচ্ছে সেই আদালতে এই রিভিউর আবেদনটা করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই অপশনটা নিয়ে দৌড়াদৌড়ির কোনো সুযোগই নাই। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে দেখেন আমি কিন্তু সমস্ত অপশনগুলো থেকে কিন্তু দেখাচ্ছি যে আপনার মূলত অ্যান্সারটা কীভাবে বের করবেন। দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কী কী আদেশ দিতে পারে, তাই না? অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কী কী আদেশ দিতে পারে। যখন কোনো পক্ষকে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া অর্থাৎ ভায়োলেশন কেস করা হয়, সেই ভায়োলেশন কেস যদি কোনো পক্ষ অমান্য করে, অর্থাৎ আদেশ যদি অমান্য করে, অর্ডার 39 রুল 2 সাব রুল 3-তে আছে যেটা, তখন আপনাকে কি কি আদেশ দিতে পারে। দেখেন আপনি করছেন নিষেধাজ্ঞা অমান্য, এখন চিন্তা করেন তো সম্পত্তি বাজেয়াপ্ত এবং ক্রোক, সাধারণত যখন দুইটা জিনিস দিছে, মানে একাধিক জিনিস আছে, তখন আপনি ধরে নেবেন যে আপনার দুইটা জিনিসই অ্যান্সার হবে, কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন এই সম্পত্তিটা কি বাজেয়াপ্ত করা হবে নাকি এই সম্পত্তিটা ক্রোক করা হবে। মূল ম্যাটারটা হচ্ছে কোনো সম্পত্তি যখন বাজেয়াপ্ত করা হয় তখন কিন্তু আর ওইটা ওই পার্টির কাছে কোনোদিন আর ফেরত আসবে না, সরকারি কোষাগারে চলে যাবে। তো অটোমেটিক্যালি কিন্তু ক্রোকটা কেন করা হয়, ক্রোকটা করা হয় সার্টেইন কন্ডিশনে। আপনি যদি সেই কন্ডিশন পরবর্তীতে মানেন বা পালন করেন বা আবেদন করেন, কোর্ট যদি সন্তুষ্ট হয় আপনার কিন্তু সম্পত্তি আপনাকে ফেরত দিবে। তার মানে আপনার 6 মাসের আর সশ্রম কারাদণ্ড হওয়ার প্রশ্নই নাই। দেওয়ানি কার্যবিধিতে যে সশ্রম যে কারাদণ্ড এটা হওয়ার প্রশ্ন নেই, তার মানে এই অপশনটা প্রথমেই বাদ যাবে। 6 মাসের যেটা দেওয়ানি জেল আছে এটা একটা কনফিউশন হইতে পারে, কিন্তু যখন দুইটা ম্যাটার আসে তখন আপনিও এটাও ধরে নেবেন যে এই অপশনটা কিন্তু হবে না, কিন্তু আপনার প্রবলেমে পড়বেন আপনি বাজেয়াপ্তর ক্রোক নিয়ে। এখন কথা হচ্ছে আপনাকে যেটা বললাম যে বাজেয়াপ্ত করলে ওই প্রপার্টি কিন্তু কখনো আর ফেরত আসবে না, অতএব এইটা কখনো হয় না। যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি অর্ডার 39-এর মূল ম্যাটারটা যান, সেটা হচ্ছে অ্যাটাচমেন্টের ম্যাটার আছে। তো অ্যাটাচমেন্ট আছে সম্পত্তি ক্রোক করতে পারে, পরবর্তীতে আপনি যদি ওই নিষেধাজ্ঞা আদেশটা যদি মান্য করেন বা কোর্ট যে পরিমাণ সিকিউরিটির কথা বলবে আপনি যদি সেটা দেন, তাহলে কিন্তু আপনার সম্পত্তি ক্রোক থেকে প্রত্যার্পণ করবে। তার মানে কিন্তু অটোমেটিক্যালি এই অপশনটাও থাকতেছে না, একটা অপশন জীবিত থাকে আমার, সম্পত্তি ক্রোক ও 6 মাসের দেওয়ানি জেল হইতে পারে সর্বোচ্চ, বা উভয়। তো উভয়টা এখানে দেয় নাই, আমার আর দরকারও নেই। পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখেন, সেটা হচ্ছে দেওয়ানি আদালতের অর্থ ডিক্রি জারির মামলায় নিম্নের কোন ব্যক্তিকে জেলে আটক রাখার আদেশ দেয়া যায় না। এই একটা ম্যাটার আছে টোটাল সিভিল কোর্টের বা সিভিল বা দেওয়ানি মামলায়, সেটা হচ্ছে কোনো মহিলার বিরুদ্ধে কোনো স্টেপ, দেখেন কোনো মহিলা যারা আছেন এনাদেরকে কিন্তু দেওয়ানি জেলে আটক করা যায় না। এরপরে বলছি যে কোনটার ক্ষেত্রে, সেটা হচ্ছে অর্থের যদি কোনো ম্যাটার থাকে। আরেকটা ম্যাটার আছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, অর্থাৎ বিবাহ পুনর্বহালের যে এই দুইটা জায়গায় আছে, অর্থাৎ সেকশন 56-এ। এখন কৃষকরে বা করা যায়, মানে অর্থজারির মামলায় আপনাকে জেলে দেওয়া যায়, নিঃস্ব ব্যক্তিরে দেওয়া যায়, সরকারি কর্মচারীরও দেওয়া যায়, একজন মহিলারে শুধুমাত্র দেওয়া যায় না, মহিলা মানুষ নাকি কনসিডার করছে। তার মানে এই একটা অপশন কিন্তু আপনার জন্য জীবিত থাকে। আপনি যদি আরেকটা যান, সেটা হচ্ছে দেওয়ানি মামলায় বিচার্য বিষয় কয় প্রকার। এটা একটা মুখস্থ কোশ্চেন, দুইটা থাকতে পারে, ইস্যুজ অফ ফ্যাক্ট আর ইস্যুজ অফ ল, যেটা আপনার অর্ডার 40-তে আছে নাকি, অর্ডার 40-তে আছে রুল অনে, অর্ডার 40 রুল অন। সেটা কি দুইটা বিষয়। কেন দুইটা বিষয়? ইস্যুজ অফ ফ্যাক্ট মানে ঘটনা, আর ইস্যুজ অফ ল। এখন ইস্যুজ অফ ফ্যাক্ট আর ইস্যুজ অফ ল কি? ইস্যুজ অফ ফ্যাক্ট হচ্ছে যখন কোনো ঘটনার বিষয়ে এক পক্ষ দাবি করে যে আমার কাছে, ধরেন বাদী পক্ষ দাবি করলো যে একজন এক্সাম্পল যে 4 লক্ষ টাকা পাবে, আর বিবাদী পক্ষ দাবি করলো যে বাদী তার কাছে কোনো টাকাই পাবে না।
এটা কিন্তু একটা ঘটনা, অর্থাৎ আরজির মধ্যে ফ্যাক্ট, দুইজনের মধ্যে ঘটনা নিয়ে কনফ্লিক্ট। আর ইস্যুজ অফ ল কি? ইস্যুজ অফ ল হচ্ছে বাদী দাবি করলো, বাদী যে মামলাটা করছে, বিবাদী এবার দাবি করলো যে বাদীর এই মামলাটা তামাদিতে বারিত হয়ে গেছে, যেটা আইনগত একটা বিষয়, কোর্টের নির্ণয়ে আসতে হবে। আর বাদী দাবি করলো না, তার মামলাটা তামাদিতে বারিত হয় নাই, তিনি যথাসময়ে মামলা আদালতে দাখিল করছে। তার মানে কিন্তু এইটা হচ্ছে ইস্যুজ অফ ল। একটা বললাম ইস্যুজ অফ ফ্যাক্ট এবং ইস্যুজ অফ ল, আদালত দুইটা বিষয়ের উপর বিচার করে থাকেন। তো মূলত প্রথম যদি ইস্যুজ অফ ল আসে, আগে ইস্যুজ অফ ল এর উপর আদালত বিচার করবেন, পরবর্তীতে ইস্যুজ অফ ফ্যাক্টের উপর বিচার করবেন। ঠিক আছে? কত সময় রানিং হয়েছে? এর পরবর্তী কোশ্চেনটা দেখেন যে সরকার পক্ষকে, এটা আমাদের হচ্ছে 12তম জুডিশিয়ারির কোশ্চেন, 12তম জুডিশিয়ারি কোশ্চেন। সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে সরকার বিবাদীকে লিখিত জবাব বা বর্ণনা দাখিলের জন্য অন্য কতদিন সময় মঞ্জুর করবে? তো এইটা হচ্ছে আগেই এই কোশ্চেনটা আমরা রিপ্লাই দিয়ে আসছি যে এইখানে 30 দিন হচ্ছে সমনের ক্ষেত্রে, 30 দিন সমনের ক্ষেত্রে 6 মাসের যে কথাটা বলছিলাম সেইটা হচ্ছে আমার 30 দিন সমনের ক্ষেত্রে ছিল, 6 মাস হচ্ছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের ক্ষেত্রে 6 মাসের ম্যাটার ছিল, এবং মূলত এই 2 মাস আর 3 মাসের হচ্ছে ম্যাটার। লিখিত জবাব দাখিল করলে কয়দিন দিবে, সরি নোটিশ দিলে পরে সরকারকে কয়দিনে লিখিত জবাব দাখিলের অনুমতি দেবে, আর না দিলে পরে। তো দেখেন এখানে বলছে যে লিখিত জবাব যদি নোটিশ প্রদান না করা হয়, তো না করলে স্বাভাবিক আপনার 3 মাস সময় দেবে, আর যদি নোটিশ দিয়ে থাকেন তাহলে 2 মাস সময় দেবে। তার মানে কিন্তু আমার একটা অপশন মাত্র জীবিত থাকে, সেটা হচ্ছে 3 মাস সময়। ঠিক আছে? পরবর্তী কোশ্চেনটা আপনি দেখেন যে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? তার মানে কিন্তু আমার আপিলের ম্যাটার আসছে। আমরা জানি যে কোনো ডিক্রির বিরুদ্ধে ভাই আপিল করা যায়। ঠিক আছে? কিছু একটা জিনিস, সেটা হচ্ছে যদি কম্প্রোমাইজের ভিত্তিতে আপনার যদি কোনো ডিক্রি হয়, অর্থাৎ দুই পক্ষ কম্প্রোমাইজ হয়ে আসছেন, সেই কম্প্রোমাইজের ভিত্তিতে যদি আপনি কোনো ডিক্রি হয়, সেইটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি করা যায় না? আপিল করা যায় না, সেটা অনলি রিভিশন করা যায়। তার মানে দেখেন ডিক্রি আগে ধরে নেন যে ডিক্রিটা বাদ যাবে, তো এখানে ডিক্রি আছে, কারণ ডিক্রিতে আমাদের হচ্ছে আপিল করা যায়। তার মানে ডিক্রি যেহেতু আছে বা এক্সপার্টি ডিক্রি, এটাতে আপিল করা যাবে। দোতরফা ডিক্রি আপিল করা যাবে। এবার দেখেন একতরফা খারিজ, এই মূলত হচ্ছে এক্সপার্টি যদি খারিজ হয় সেটা কিন্তু আপিলযোগ্য, কিন্তু পক্ষদের এই যে সম্মতি নিয়ে যদি করা হয়েছে, দেখেন কম্প্রোমাইজের ভিত্তিতে আপনার কি করা হয়েছে? কম্প্রোমাইজ। তখন কিন্তু কম্প্রোমাইজ ডিক্রি হলে পরে আপনার অর্ডার 23 রুল 3 অনুযায়ী তখন কিন্তু আপনাকে সেটা কি করতে হবে? আপনি রিভিশন করতে পারবেন। তার মানে একটা প্রশ্নে আপনি আপিল করতে পারবেন না, একটা অপশনে। তার মানে কিন্তু অ্যান্সারটা আপনার জন্য ইজি হয়ে গেল। দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 রুল 11 বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটি কি? এখন এটা খুবই সহজ একটা ম্যাটার, যে আরজি যখন রিজেকশন অফ প্লেইন্ট হয় এই অর্ডার 7 রুল 11 তখন এটা তো স্বাভাবিক আরজি নাকচের সিদ্ধান্ত, যেটা আমাদের সেকশন 2 অর্থাৎ সংজ্ঞার সেকশনের 2, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দুইটা ম্যাটার, সেটা হচ্ছে রেস্টিটিউশন অফ প্রপার্টি, আরেকটা হচ্ছে আপনার যে রিজেকশন অফ প্লেইন্ট। এই দুইটা জিনিসকে ডিক্রির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে আদেশ, চূড়ান্ত রায়, রায় সমস্ত কিছু কিন্তু বাদ। ইভেন যেহেতু এখানে রায়ের অপশন আছে, রায় আর রায় দুইটাই কিন্তু আপনার বাদ, আর আদেশও বাদ। আদেশের বিরুদ্ধে কি করা যায় না? আদেশের সিদ্ধান্ত মূলত কখনো কোনো একটা ডিক্রি না। আপনার একটা জিনিস থাকে সংজ্ঞার, এই একটা জিনিস ডিক্রি, এই একটা অপশনই আপনার জন্য অবশিষ্ট থাকে। দেখেন নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে? নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে? এটা আমাদের তৃতীয় বার কাউন্সিল পরীক্ষার যে প্রিলিমিনারি ছিল, যে নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে। এখন ডিক্রি হিসাবে রিটার্ন অফ প্লেইন্ট, ধরেন আপনি যেটা করছেন, আরজি দাখিল করছেন, আরজিটা ফেরত দিল আদালত, তো আরজি ফেরত দিলে পরে আপনি পুনরায় মামলা করতে পারবেন। তো আরজি ফেরতের আদেশ কখনো কি হয় না?
আর কেবল এই কোশ্চেনটা আমরা সলভ করে আসছি, আরজি ফেরত, আরজি সংশোধন, আরজি গ্রহণ, এই একটাও কিন্তু আপনার কি হিসাবে ডিগ্রি হিসাবে গণ্য হবে না, কেবলমাত্র রিজেকশন অফ প্লেন্ট অর্থাৎ আরজির প্রত্যাখ্যানের আদেশটাই আপনার কি হবে ডিগ্রি বলে গণ্য হবে। এর আগের কোশ্চেনটা এটা কিন্তু একটা রিপিট কোশ্চেন, অর্থাৎ এই একটা প্রশ্নের মানে একটা অপশনই আপনার জন্য থাকে যেটা আপনার ডিগ্রি হিসাবে গণ্য হবে। সর্বপ্রথম সিভিল কোড সংক্রান্ত পদ্ধতি আইন কত সালে কোডিফাইড হয়? মূলত এটা একটা মুখস্থ কোশ্চেন, এটা কোডিফাইড হয় 1859 সালে। এর আগে কিন্তু এই সিভিল বা দেওয়ানি সংক্রান্ত আইনগুলো কিন্তু একত্র কখনো ছিল না, কোডিফাইড হচ্ছে সমস্ত কিছু এক করে যখন আপনার একটা আইন সংবিধিবদ্ধ করা হয়, এই জন্য এটা ছিল 1859 সালের। পরবর্তীতে দেখেন বিষয়টা হচ্ছে আপনি যত বেশি ভালো করে পড়বেন, যত বেশি স্মার্ট হবেন, আপনার পরীক্ষায় তত বেশি সুন্দর করে আপনি অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ অপশনগুলো আপনার কাছে একদম পানির মতন মনে হবে। অর্থাৎ কোন জিনিসগুলো কোথায় আছে আপনার একটু মাথার মধ্যে নিয়ে ঘুরতে হবে, তাহলে কিন্তু আপনার পড়াটাও সহজ হবে এবং পড়াটা স্মার্টও হবে। দেখেন বলছে চূড়ান্ত ডিগ্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপটা নিতে পারে? আপনার বলছে চূড়ান্ত ডিগ্রি, আমাদের দেওয়ানি কার্যবিধিতে মাঝে মাঝে সম্পত্তির বন্টন সহ বেশ কিছু ম্যাটারে দুইটা ডিগ্রি, একটা প্রিলিমিনারি বা প্রাথমিক একটা ডিগ্রি এবং পরবর্তীতে চূড়ান্ত ডিগ্রি, এবং যেই চূড়ান্ত ডিগ্রির পরবর্তীতে আপনি জারি মামলা করবেন। এখন ম্যাটার হচ্ছে আমারে বলছে যে চূড়ান্ত ডিগ্রির প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারে। দেখেন চূড়ান্ত ডিগ্রি কখন আসছে, তার মানে প্রাথমিক ডিগ্রি কিন্তু বা প্রিলিমিনারি ডিগ্রি যেটা সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি, এবং তারপরে কিন্তু চূড়ান্ত ডিগ্রি হয়েছে। আপনি প্রিলিমিনারি ডিগ্রির এগেইনস্টে পদক্ষেপ নেন না নেন আপনার ব্যক্তিগত বিষয়, যেটা করছেন সেটা স্বীকার করে নিতে হবে, কিন্তু আমার কথাটা বলছে চূড়ান্ত, তার মানে আমি দেখেন একটা শব্দ চূড়ান্ত কথাটা বলছে, আমার একটা অপশনে দেখেন চূড়ান্ত আছে। প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল, আপনি চূড়ান্ত ডিগ্রির সময় সে প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন, আপনি সে সময় করলে করছেন, না করলে না করছেন। প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে রিভিশন করতে পারবেন, আগে রিভিশন করলে করছেন, না করলে না করছেন। আপনি প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে রিভিশন তো করাই যাবে না নাকি ডিগ্রির এগেনস্টে, আর প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে রিভিউ, অতএব এটাও চলবে না। এবং দেখেন চূড়ান্ত ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, ঠিক আছে, একটা অপশন টেস্টিং শেষ। চূড়ান্ত ডিগ্রি প্রচারের পর কী করতে পারি? আমি চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারি। এতটুকু হইলে পরে কিন্তু আপনার এই অ্যান্সারটা ইজিলি আপনি করতে পারতেছেন। পরবর্তী কোশ্চেনটা দেখেন, সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ? কি বলছে? সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হয়ে যাবে? দেখেন আমার এখানে অপশন আছে 3 মাস, 1 মাস, 2 মাস, 6 মাস। আপনাদের মনে আছে না যে কোন কোন ক্ষেত্রে বলছিলাম যে কোন মাস কয়টার ক্ষেত্রে? দেখেন 3 মাস আর 2 মাস বলছিলাম কোন ক্ষেত্রে? সরকারকে যদি আপনি নোটিশ দিয়ে মামলা করেন, আর যদি সরকারকে নোটিশ না দিয়ে আপনি বিবাদী করে মামলা করেন, সেক্ষেত্রে সরকারকে লিখিত জবাব দাখিলের জন্য 2 মাস আর 3 মাস সময়ের একটা ম্যাটার আছে নাকি? তার মানে দুইটা অপশন আমার ক্লোজ হয়ে গেল। আর 6 মাসের একটা, দেখেন অপশনগুলো দেখেন বারবার একই ডিজিট দিয়ে কোশ্চেনগুলো কিন্তু হচ্ছে, অর্থাৎ আপনার সিপিসিতে ঘুরাই ফিরে যে ডিজিটগুলো আছে আর যে ডিজিটগুলো নাই বাইরের থেকে 2-1টা ডিজিট দিয়ে কিন্তু কোশ্চেনগুলো করতেছে বারবার একই জিনিস। 6 মাসের কথা কি বলছি? অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের ক্ষেত্রে বলছি 6 মাস 6 সপ্তাহের একটা ম্যাটার আছে নাকি? কারণ এই অপশনে হচ্ছে না, আমার একটা অপশন জীবিত থাকে 1 মাস। সমন বিনা জারিতে ফেরত আসলে কত দিনের মধ্যে পদক্ষেপ না নিলে মামলা খারিজ? আপনার যেদিন থেকে সমন বিনা জারিতে ফেরত আসছে, আপনি যদি 1 মাসের মধ্যে কোনো পদক্ষেপ না নেন তাহলে কিন্তু সেটা কী হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, যেটা আমাদের অর্ডার 9 রুল 5-এ আছে নাকি? কিন্তু দেখেন এই অপশনও আমার যে সেকশন 80 আছে, কিন্তু 2 মাস 3 মাসের ম্যাটার এবং আপনার বাদ বাকি যে 6 মাসের ম্যাটার সেটা দেখেন সেকশন 55 আছে নাকি? আর একটা আছে 1 মাসের ম্যাটার, তার মানে একটা অপশন জীবিত থাকে 1 মাস। তার মানে অ্যান্সারটা করতে কিন্তু আপনি কোনো কনফিউশন ছাড়াই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। আর এই বার কাউন্সিলের ক্ষেত্রে কনফিউশন ছাড়া প্রশ্নের অ্যান্সার করাটা খুবই দরকার। এই কোশ্চেনটা মূলত কী ছিল যে নিম্নের কোন ক্ষেত্রে দরখাস্ত দাখিল করা যায় না? আমার এখানে 4টা অপশন আছে। আপিলযোগ্য নয় এমন কোনো ডিক্রির বিরুদ্ধে, নাকি আপিলযোগ্য কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রির বিরুদ্ধে, স্মল কজ আদালতের রেফারেন্সের প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে, আছে কোনো ডিক্রি রিভিউর আদেশের বিরুদ্ধে। দেখেন মূলত হচ্ছে আমার এখানে এই যে 3টা অপশন আছে না, এই 3টা অপশনই হচ্ছে রিভিউ দরখাস্তের গ্রাউন্ড। রিভিউ দরখাস্তের গ্রাউন্ড কি? যেখানে আপিলযোগ্য না সেখানে আপনি রিভিউ করতে পারেন, অথবা আপিলযোগ্য ছিল কিন্তু আপনি আপিল করতে পারেন নাই এমন কোনো ডিক্রির বিরুদ্ধে। আরেকটা হচ্ছে স্মল কজেস আদালতের কোনো রেফারেন্সের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কি করতে পারেন? রিভিউ দাখিল করতে পারেন। তার মানে আমার এই 3টা অপশনই কিন্তু রিভিউর গ্রাউন্ড। 3টা অপশন
রিভিউ গ্রাউন্ড। এই একটা অপশন মূলত দেখেন, কোনো ডিক্রি রিভিউর আদেশের বিরুদ্ধে আপনি একবার ডিক্রির বিরুদ্ধে রিভিউ করছেন, যে আদালত রায় দিছে সেই আদালতের রায়ের বিরুদ্ধে আপনি রিভিউ করছেন, এই রিভিউর এগেনস্টে আবার কি রিভিউ করা যায়? আমার টোটাল দেওয়ানি কার্যবিধিতে কিন্তু সেকেন্ড রিভিউ বলতে কিছু নাই, অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু রিভিউ করা যায় না। ঠিক আছে, দ্বিতীয়বার রিভিউ করা যায় না। তো যার কারণে আমার এই একটা অপশনই থাকে অ্যান্সারের জন্য, কোনো ডিক্রি রিভিউয়ের আদেশের বিরুদ্ধে। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেখি একটু। কোনো দেওয়ানি মামলার ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হবে? এটাকে আমি 7-7 বলি। ঠিক আছে, দেওয়ানি মামলার আপনি যেদিন রায় হবে, যেদিন সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু শেষ হবে তার 7 দিনের মধ্যে রায় দিবে, এবং যেদিন রায় ঘোষণা হবে তার পরবর্তী 7 দিনের মধ্যে আপনার ডিক্রি আদেশ দিতে হবে। তার মানে প্রথমে জাজমেন্ট, তারপরে আপনার ডিক্রি, তার মানে 7-7 রুল বলি। তারপরে যদি আপনি অপশন টেস্টিং করেন, 30 দিন বলছি লিখিত জবাব দাখিলের জন্য, নাকি 30 দিনের সময় আছে, তবে এটা হবে না। আপনার 21 দিন কি যদি অপর্যাপ্ত কোর্ট ফি দেন বা অপূরণীয়, বা যদি কোনো অপর্যাপ্ত স্ট্যাম্পে যদি কখনো স্ট্যাম্প ডিউটি কম দেন বা মামলা করেন, সেক্ষেত্রে 21 দিনের একটা কোর্ট সংশোধনের একটা সময় দিবে। আর 10 দিনের ম্যাটার আছে কোথায়? এটা হচ্ছে আপনার অর্ডার 12-এর ক্ষেত্রে আছে একটা 10 দিনের সময় আছে। মূলত আপনার বাদবাকি থাকে হচ্ছে সেকশন 7 দিনের মধ্যে। দেওয়ানি মামলা ডিক্রি প্রচারে কত দিনের মধ্যে আপনি রায় প্রস্তুত করার পর 7 দিনের মধ্যে আপনাকে ডিক্রি দিতে হবে। এটা আপনার আছে হচ্ছে অর্ডার 20 রুল 5A-তে, আর অর্ডার 20 রুল 1-এ আছে হচ্ছে আপনার সমস্ত কিছু প্রস্তুত হতে সাক্ষ্য প্রমাণ শেষ হওয়ার 7 দিনের মধ্যে আপনাকে রায় প্রস্তুত করতে হবে, এবং রায় প্রস্তুত বা রায় প্রকাশ করার 7 দিনের মধ্যে আপনাকে ডিক্রি প্রস্তুত করতে হবে। তো এইরকম ম্যাটারগুলো আছে যে আপনি যদি টোটাল দেওয়ানি কার্যবিধি ভালো করে আপনি পড়েন বা স্মার্ট ওয়েতে যদি আপনি প্রত্যেকটা স্টেপ বা ধাপ ফলো করেন, এবং ডিজিটগুলো কোথায় কোন সেকশনে বা কোন অর্ডারে ব্যবহার করা হয়েছে বা কোন রুলে ব্যবহার করা হয়েছে, তাহলে কিন্তু এই টোটাল জিনিসগুলো আপনি খুব মানে দক্ষতার সাথে কিন্তু আপনি ডিল করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে মূলত অপশন টেস্ট করা যায়, এবং যেখানে এটা প্রত্যেকটা সাবজেক্টেই করা যায়, এবং যখন আপনার প্রিপারেশনটা মোটামুটি আপনি গুছাই নেবেন। আমি জাস্ট শুধু আজকে একটা কোশ্চেন অ্যানালাইসিস দিলাম যে এটা শুধু সিপিসির ক্ষেত্রে না, আপনারা এটা সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, যে সাবজেক্টগুলো আপনারা অনেকেই পরীক্ষার্থীরা এবং আমার পরিচিত অনেককেই দেখছি যে তারা পড়তে চায় না, তারা ভয় পায়, মনে করে যে পেনাল কোডে যেন কী আছে, সিআরপিসিতে যেন কত সেকশন আছে। মোটামুটি তো আসলেই একটা আমাদের যে ধারার যে পেনাল কোড আছে, এবং আমাদের যে কি বলে যে সিপিসি আছে, এবং আমাদের যে সিআরপিসি সেকশনের তো কোনো শেষ নাই। আপনি কোন সেকশন রেখে কোন সেকশন পড়বেন, এইটাই মোটামুটি আমি দেখছি আমাদের সাথে যারা বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছে তাদের একটা বড় চিন্তার বিষয়, যে কোন সেকশনগুলো সে পড়বে, কোন সেকশনগুলো সে বাদ দিবে, কোন অর্ডারগুলো সে দেখবে, কোন রোলগুলো সে দেখবে বা দেখবে না বা বাদ দিবে। এইটার ক্ষেত্রে আপনার একটা জিনিস যেটা বললাম, 2টা জিনিস, আপনি প্রিভিয়াস ইয়ারের যে আমার যে কোশ্চেন আছে ওইটা অবশ্যই ভালো করে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিসটা যখন আপনার শেষ হবে, আপনি নিজে রিয়েলাইজ করবেন যে আমার এই সেকশনগুলো থেকে বা এই অর্ডার বা রুল থেকে বারবারই কোশ্চেন আসতেছে। আপনি সেটা ভালো করে রিয়েলাইজ করে, এবং কোথায় কোনটা ব্যবহার হচ্ছে এটা যখন আপনি ভালো করে মনে রাখবেন, আপনার জন্য কিন্তু অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। এইটা একটা ম্যাটার। আরেকটা হচ্ছে টোটাল সাবজেক্টগুলো আপনার সিপিসি, সিআরপিসি এবং হচ্ছে পেনাল কোড, এই 3টাতে যদি আপনি ভালো প্রেশার না দেন, ভালোভাবে না বুঝেন, তাহলে কিন্তু আপনি লিখিততে ভালো করতে পারবেন না। তো এই বিষয়ে মোটামুটি আজকের আলোচনা ছিল। যদি কোনো কোয়ারি থাকে বা যদি ক্লাসটা কেউ দেখে থাকেন এবং আপনি যদি বার কাউন্সিল পরীক্ষার্থী হন, আমার ফেসবুক যে পেজ আমার পার্সোনাল এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনি যদি এঙ্গেজ থাকেন, আশা করি এরপর থেকে মূলত আমি আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে রেগুলার লয়ের যে ভিডিওগুলো আমি আমার জায়গা থেকে যতটুকুন পারি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিওগুলো আমরা এভাবেই আরও নিয়ে আসব, এবং ক্লাসগুলো বাই দি বাই এই ডিজিটাল বোর্ডের মাধ্যমেই উপস্থাপন করব। ধন্যবাদ সকলকে।